মানে আমাদের যে বাসাটা আছে এখানে আমি আসছি ড্রেস চেঞ্জ করতে। তারপর ও আমার পিছে পিছে আসে এবং আমাকে বিয়ের কথা বলে, বিয়ের প্রলোভন দেখায়, প্রথমবার জোরপূর্বক ভাবে শারীরিক সম্পর্কটা হয় আর কি। তখন তোমার বয়স কত? তখন আমার বয়স 17। তো 2 মাস যখন যায়, তখন যখন আমার পিরিয়ড মিট যায়, তখন আমি আবার একটা প্রেগনেন্সি টেস্টের কিট কেনার পর আমি যখন টেস্ট করার পর আমি দেখি আমি প্রেগনেন্ট। 17+ বয়স, তোমার 17 বছর 6 মাস, এবং তুমি প্রেগনেন্ট, তুমি তখন করবে কি? তো ওর যখন রিপোর্ট আনতে যায়, আনার পরে ও রিপোর্টটা দেখে, মানে আমি আবার ওরে বলি যে বিয়ে করার কথা, ও আমাকে বলে বাচ্চা তো এটা আমার না। মানে ডিরেক্ট ও অস্বীকার করে যে বাচ্চা তো এটা আমার না। আমি কি তাহলে বাচ্চা কার? কই কি তুমি জানো তুমি কার কার সাথে করছো? ওই দিনই ও আমাকে আবার হোটেলে নিয়ে যায়। তো ওইখানে নিয়ে যাওয়ার পর ওর সাথে আমার আবার শারীরিক সম্পর্কটা হয়। তার 3 দিন আগে বিয়ে হয়েছে, বিয়ের 3 দিন পরে তোমার সাথে হোটেলে। মাথা ঘুরতেছে আমার। তারপর ওর ফ্যামিলি ধনী ছিল, তো ওর সাথে আমরা তো পারবো না আমরা। টাকার কাছে হেরে গেল ভালো। হ্যাঁ, এটার জন্য টাকার প্রতি আমার একটা ঘৃণা চলে আসে। মানে কথায় আছে না, পুরুষের সফলতার পিছনে যেই নারী থাকে, সফলতা অর্জনের পর পুরুষ ওই নারীকে সর্বপ্রথম ত্যাগ করে আর কি। আমার সাথে এরকম কিছু একটা হয়েছে। আমি ব্যথায় মানে পেটে চাপ দেওয়া ধরে শুয়ে আছি, আর ভিতরে কলকাতা বসে কি একটু রেস্ট নাও। রাতে 3টার দিকে আমার ব্লিডিং হওয়া শুরু হয়। এর ভিতরে আমি ওর কল দিই, ও হয়তো ঘুমায় গেছে, কল আর ধরে না। তো পরিমাণে ব্লিডিং হয় যে আমার পুরো রুম লাট দিয়ে মেখে গেছে। আমার ফ্যামিলি তখনও কেউ কিছু জানে না। এখন 18 চলছে, ঘটনাটা আরো 2 বছর আগে, যখন বয়স হচ্ছে 16। আপনি চিন্তা করতে পারেন এরকম একটা বয়সের বাচ্চা মেয়ে, কিশোরী মেয়ে, তার সঙ্গে একটা প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্ক, শারীরিক সম্পর্ক, সেইটাতে পেটে বাচ্চা এসে যাওয়া, তারপরে সেটাকে ফেলে দেওয়া, পুরো সমাজের সবাই জানা, এবং কত শত ঘটনা, এবং লোকটা বিবাহিত, এবং সমাজে উচ্চপদস্থ একজন মানুষ, নাম বললে হয়তো সবাই চিনবেন। তো সেই রকম একটা মানুষ কত নৃশংস কাজ করতে পারে, বাজে কাজ করতে পারে, আজকের ঘটনা সেটা আপনাকে শিখাবে, সচেতন করবে। আমরা অনুরোধ করি, সবসময় বলি, যে কোনো সময় যে কোনো খারাপ কিছুর প্রতিবাদ করুন, প্রতিবাদ করতে প্রচার করুন, এবং তাহলে মানুষ সচেতন হবে, আর 10টা মানুষ সেই বিপদে পড়বে না। নিজের কথাটা শেয়ার করতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বা ইমেল, আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসুন, ইনশাআল্লাহ উইল টক। মুন্নি, তোমার যখন ওই লোকটার সাথে পরিচয়, তখন তোমার কত বছর বয়স? আমার তখন 17। কেমন করে পরিচয়টা হলো? কেমন করে পরিচয় হলো বলতে কি, ওর সাথে আমার ফেসবুকে অনেক আগে থেকে কন্টাক্ট ছিল, কিন্তু তেমন ভাবে কখনো কথা বলা হয়নি। মানে আরো 1-1.5 বছর আগে থেকে? হ্যাঁ, আরো 3 বছর আগে থেকে ওর সাথে 3 কন্টাক্ট। বছর আগে, জি, ওকে ওকে। ও আমাকে 3 বছর আগে থেকে পছন্দ করতো, কিন্তু আমি কখনো তাকে মানে গুরুত্ব দেইনি তেমন ভাবে। তো আমার বড় মামা যিনি ছিলেন, উনি মারা যাওয়ার পরে ও আমাকে তখন প্রচুর মেন্টালি সাপোর্ট দেয়। আমি আমার বড় মামাকে অনেক ভালোবাসতাম, তো ওই টাইমে আমাকে প্রচুর মেন্টালি সাপোর্ট দেয়। তখন ওর প্রতি আমার একটা মানে উইকনেস কাজ করে, দুর্বলতা, কিন্তু এটা এতটাও গভীর ছিল না আর কি। তারপর ওর বাসা হচ্ছে উত্তরা, আমার বাসা হচ্ছে ঢাকা বনানীতে। তো আমি যখন উত্তরাতে জব করার জন্য যাই, তখন ওর সাথে আমার মানে আবার কন্টাক্ট হয় ফেসবুকের মাধ্যমে। আমাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় চাকরি করেন। তো আমি ওকে বলি যে আমি উত্তরাতে চাকরি করি। তো ও বলে কি তাহলে চলেন আমরা দেখা করি। তো একদিন আমরা দেখা করি, এটা হচ্ছে নভেম্বর মাসের 14 তারিখে আমরা প্রথমবার দেখা করি। দেখা করার পরে ওর সাথে ভালো একটা টাইম স্পেন্ড করি, মানে আগে ভাইয়া বলে ডাকতাম। ভালো একটা টাইম স্পেন্ড করি, তারপর আমি বাসায় চলে আসি। তারপর ওর সাথে আবার আমার কন্টাক্ট অফ হয়ে যায়। তারপর আমি আবার 10 দিন পর ওর সাথে আবার কন্টাক্ট হয়, ওই দিন আবার ওর সাথে আমি দেখা করি। এটা হচ্ছে নভেম্বর মাসের 25 তারিখে। আর ওই দিন ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়। কোথায় এটা হচ্ছে? এটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টরে। এটা কি বাইরে না কোনো বাসা টাসা? না, সেক্টর একটা পার্কের ওই সাইড। পার্কে, ওকে। জি। তারপর তো আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর আমি এটা আবার গ্রহণ করি। তো ওর সাথে আমি বিকাল থেকে একসাথে ছিলাম, তখন রাতের 8টা বেজে গেছে, তো আমি বাসায় চলে আসবো। মানে সেকেন্ড দেখার দিনেই প্রেমের প্রস্তাব দিল? জি জি, মানে ও আমাকে পছন্দ তো অনেক আগে থেকেই করতো। আচ্ছা। তারপর মানে ওর সাথে আমি বিকাল থেকে একসাথে ছিলাম, তো ও আমাকে বলতেছে যে তোমাকে আমার ছাড়তে মন চাইতেছে না, আমি তোমার বাসা পর্যন্ত দিয়ে আসি, মানে এলাকা পর্যন্ত। তো এলাকার ভিতরে আসার পরে যদি চলে যায় কেমন দেখা যায়। তো আমি আমার বাসায় নিয়ে যাই এবং আমি বলি যে আমরা একসাথে চাকরি করি, আমার আম্মুকে বন্ধু হিসেবে পরিচয় করায় দিই। তারপরের দিন হচ্ছে আমার ছোট মামাতো বোনের মানে জন্মদিন। তো ওই জন্মদিনে ও আসে এবং কেক নিয়ে আসে, আমি ইনভাইট করি তাকে। তো কেক নিয়ে আসার পরে আমরা জন্মদিন একসাথে পালন করি। তারপর আস্তে আস্তে এভাবে যাইতে থাকে, ওর সাথে আমার রিলেশনশিপটা আরো গভীর হতে থাকে। আর ও আমাকে প্রচুর ভালোবাসতো, বলতো কি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওর সাথে যদি আমি কন্টাক্ট অফ করে দিতাম, আমার আম্মু, তারপর আমার যারা যারা আছে আত্মীয় স্বজন, তারপর ফ্রেন্ড সার্কেল, সবাইকে ও যোগাযোগ করতো আমার সাথে কন্টাক্ট করার জন্য। তো এইভাবে চলতে থাকে, আমাদের রিলেশনটা ভালোই মানে চলে, অনেক কেয়ারিং, অনেক ভালোবাসার ভিতর দিয়েই।
তারপর জানুয়ারি মাসের 25 তারিখে আমার মামার বিয়ে, এটা হচ্ছে গ্রামে। তো আমি যেহেতু ওর প্রতি সিরিয়াস ছিলাম, তো আমি ওকে আমার গ্রামে পর্যন্ত নিয়ে যাই, সবার সাথে পরিচয় করায় দেই, কিন্তু গ্রামের মানুষ তো একটু বুঝেনি। তো ওইখানে পরিচয় করায় দেওয়ার পরে মানে সবার সাথেই ভালো মিশা যায়, মিশা যাওয়ার পরে সবাই যখন মানে বিয়ের দিন যখন সবাই ব্যস্ত ছিল, ওই দিন ও আমাকে মানে বিয়ের প্রলোভন দেখায় প্রথমবার মানে জোরপূর্বক ভাবে শারীরিক মানে সম্পর্কটা করে প্রথমবার। বিয়ের দিন? বিয়ের দিন যখন সবাই মনে করেন অন্য সাইডে বিয়ের জন্য ব্যস্ত ছিল, হ্যাঁ, তখন অনেক মানুষ না সেই সময় হ্যাঁ বাসায়? সবাই মানে অন্য সাইডে ব্যস্ত ছিল, গ্রামে তো বাসাগুলো একটু দূরে দূরে, তো তো সবাই ওই বাসাতে ব্যস্ত ছিল। হ্যাঁ। হ্যাঁ, তো আমার মানে আমাদের যে বাসাটা আছে এখানে আমি আসছি ড্রেস চেঞ্জ করতে। তারপর ও আমার পিছে পিছে আসে এবং আমাকে বিয়ের কথা বলে, বিয়ের প্রলোভন দেখায় প্রথমবার জোরপূর্বক ভাবে শারীরিক সম্পর্কটা হয় আর কি। তখন তোমার বয়স কত? তখন আমার বয়স 17। যখন তুমি ঘরে আসো তখন আর ঘরে কেউ ছিল না তোমাদের বাসায়? না, সবাই যখন বিয়েতে ব্যস্ত ছিল আর কি। মানে কথা হচ্ছে কি যে আমার আম্মু আমাকে একটু বকা দেয়, বকা দেওয়ার পরে মানে আমি আমার মামাতো বোন যারা আছে সবাইকে সাজায় দিই, সাজায় দেওয়ার পরে তারপর মানে সবাই মনে করেন বিয়েতে চলে যায়, পরে আমি আবার যাই। পরে আমার মামি বলতেছে তুমি কেন রেডি হচ্ছ না, সবাই মানে সাজুগুজু করে আছে, তুমি যাই বাসা থেকে ড্রেসটা পরে আসো, রেডি হয়ে আসো। পরে আমি আবার আসি রেডি হওয়ার জন্য, ও আমার পিছনে পিছনে আসে। পরে আমি বলছি তুমি বাহিরে যাও, আমি ড্রেসটা চেঞ্জ করব। তো ও আমাকে পরে রুমের ভিতরে ঢুকার পর বলতেছে কি তোমাকে আমি বিয়ে করব, বিয়ের প্রলোভন দেখা মানে জোরপূর্বক ভাবে প্রথমবার আর কি। বলতেছে তোমাকে বিয়ে করবো, আমি ঢাকা গিয়ে আমার ফ্যামিলি তোমার বাসায় পাঠাবো। পরে আমি বলতেছি না না, এগুলা ভালো না, বিয়ের পরেই করবো। আর বলতেছে কি না কিছু হবে না, এমন কিছুই হবে না, চলো প্লিজ প্লিজ, মানে এরকম অনুরোধ করা শুরু করে। আর আমি যেহেতু ওকে ভালোবাসতাম, তো আমি ওকে মানে বিশ্বাসও করতাম। তো প্রথমবার আমার হওয়ার পরে আমরা আবার ওইখান থেকে চলে আসি আর কি, ঢাকাতে চলে আসি। আসার পরে আমি ওকে বলি যে জানাই যে এখন তোমার ফ্যামিলিকে আমার বাসায় পাঠাও। ও আমাকে বলে যে আমার ফ্যামিলির কাছে আমি তোমার কথা মানে বলছি। আচ্ছা। পরে কয় কি আমার ফ্যামিলির কাছে আমি তোমার কথা বলছি, আমার ফ্যামিলি বলছে যে আমার সামনে এক্সাম আছে, আমার এক্সামটা খারাপ হবে, আমি যদি এক্সামে ভালো রেজাল্ট করি তাহলে তোমার বাসায় আমার ফ্যামিলি যাবে। তোমার পরীক্ষা না ওনার পরীক্ষা। আচ্ছা, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল। যে ওর ফ্যামিলিকে জানাইছে আমার বিষয়ে, এখন পর্যন্ত ওর ফ্যামিলিকে আমার বিষয়ে কিচ্ছুই জানায়নি। কিন্তু শুরু থেকে আমাকে এক একটা করে বিয়ের ডেট দিয়ে দিয়ে ঘুরানো হচ্ছিল, আর আমাকে বলছিল যে ওর ফ্যামিলি জানে আমার বিষয়ে। কিন্তু আমার ফ্যামিলির সাথে তো আমি ওকে পরিচয় করায় দিছি, কিন্তু ওর কোনো ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলি মেম্বারের সাথে আমি পরিচয় করায় দেয়নি। তারপর আমি বলি যে পরীক্ষা তাহলে তোমার ভালো রেজাল্ট করতে হবে, ভালো ভালো মানে বেশি বেশি করে পড়াশোনা করো, এগুলো ওকে আমি প্রচুর মেন্টালি সাপোর্ট দিই, সাপোর্ট দেওয়ার পরে ও মনে করেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে। আমি বলছি যে এখন তো তুমি বলছো যে তোমার ফ্যামিলি আমার বাসায় পাঠাবা, কি হ্যাঁ আমি পাঠাবো। আর একটা কথা হচ্ছে কি, যখন আমি ওর সাথে রিলেশনশিপে যাই তখন ওর ফ্যামিলি মেম্বার ওর এতটা পছন্দ করতো না, ওর কোনো হাত খরচের টাকা দিত না। তো আমার যে জমানো টাকা ছিল এই টাকা দিয়ে আমি একসময় ওরে চালাইছি। ওইটুকু মানুষ তুমি, তোমার আর কয় টাকা থাকতে পারে? এই যা টুকটাক ছিল এগুলো ওরে আমি গাড়ি ভাড়া মাঝে মাঝে দিয়ে দিতাম আর কি, আম্মুর থেকে নিয়ে 100-200 এরকম করে আর কি, যতটুকু পারতাম 1500 এইভাবে ওরে দিতাম আর কি। তারপর মানে ওর যে আব্বুর কোম্পানি আছে এটা আমি তখনও জানতাম না। পরে ও আমাকে পরবর্তীতে যখন বলে, আমি বলতেছি যে তুমি যদি ঘুরো ফিরো খাও, তাহলে আমরা যদি বিয়ে করি তাহলে আমাদের সংসার চলবে কিভাবে, তুমি তোমার আব্বুর কোম্পানিতে ঢুকো। এগুলা বললা ওকে আমি ওর আব্বুর কোম্পানিতে ঢুকাইছি। ঢুকানোর পরে ও বারবার ভেঙে পড়তেছে, পারতেছে না, আমি ওকে মেন্টালি সাপোর্টও দিছি যে তোমার কাজ করতে হবে। তো এগুলো করার পরে ও এখন গ্রুপের ডিএমডি। মানে কথায় আছে না, পুরুষের সফলতার পিছনে যেই নারী থাকে, সফলতা অর্জনের পর পুরুষ ওই নারীকে সর্বপ্রথম ত্যাগ করে আর কি। আমার সাথে এরকম কিছু একটা হয়েছে। তারপর এভাবে যখন আমার পিরিয়ড মিট যায়, গ্রাম থেকে আসার পরে প্রথমবার যখন আমার পিরিয়ড মিট যাওয়ার পরে আমি ওকে জানাই আর কি এই বিষয়টা। পরে ও আমাকে একটা প্রেগনেন্সি টেস্টের কিট কিনে দেয়। তো আমি যখন এটা আমার প্রথমবার ছিল তখন আমি এগুলো বুঝতাম না যে কিভাবে টেস্ট করে। তো ডাক্তার থেকে পরামর্শ নিয়ে আমি যখন টেস্ট করি তখন প্রথম একটা হালকা দাগ বাসে, তারপর একটা গাঢ় দাগ বাসে। তো আমি ভাবছিলাম হয়তো 2টা দাগ বাসলে হয়তো প্রেগনেন্ট দেখায়, একটা দাগ বাসলে অত প্রেগনেন্ট দেখায় না। তো আমি ভাবছি হয়তো প্রেগনেন্সি টেস্টের কিট নষ্ট ওইগুলো বিষয়ে তখন তোরা মানে জানতো না। পরে ওরা আমি জানানোর পরে ওই বলছে কি তোমাকে আমি আরেকটা কিনে দিব, তখন তুমি আবার টেস্ট করো। তো 2 মাস যখন যায়, তখন যখন আমার পিরিয়ড মিট যায় তখন আমি আবার একটা প্রেগনেন্সি টেস্টের কিট কেনার পর আমি যখন টেস্ট করার পর আমি দেখি আমি প্রেগনেন্ট। 17+ বয়স তোমার, 17 বছর 6 মাস, এবং তুমি প্রেগনেন্ট, তুমি তখন করবে এটা কি?
তখন আমি প্রচুর ভয় পেয়ে যাই। ওরা আমি বারবার বলি চলো বিয়ে করে নেই, বা এখন আমার ফ্যামিলি জানলে আমাকে অনেক বকা দিবে আর কি, এগুলো অনেক কথা বলি। এর ভিতরে ও আমার সাথে কন্টাক্ট অফ করে দেয় 1 সপ্তাহে। আমার ফ্যামিলি মেম্বার তো তখনও কেউ কিছু জানে না। ওর সাথে কন্টাক্ট করার চেষ্টা করে, আমার মানে ফ্রেন্ড সার্কেল সবাই ওর সাথে কন্টাক্ট করার চেষ্টা করে, আর এই বিষয়টা কেউ জানে না তখন পর্যন্ত। তো ওর একটা বন্ধুর মাধ্যমে ওর সাথে আমি আবার কন্টাক্ট করি, কন্টাক্ট করার পরে ওরা আমি জানাই আমি প্রেগনেন্ট। তো ওর বন্ধু একজনের নাম আছে, ওর নাম হচ্ছে আদিল। ও আমাকে বলে যে ফারিয়া তুমি এমন একটা সিচুয়েশনে আসো, তুমি ওর হেল্প নাও, এই অবস্থা থেকে তুমি একা বের হতে পারবা না। তো ওর সাথে বুঝছো, তারপর আমরা মার্চের 10 তারিখে আমরা প্রথমবার হসপিটালে যাই আলট্রাসোনোগ্রাম করাতে। তারপর আমরা যখন ওইখানে যাই, যাওয়ার পরে আমি প্রথমবার মানে ওইখানে মানে যখন পেটে আলট্রাসোনোগ্রাম করা ছিল তখন আমি বাচ্চাটা দেখতে পাই। তো আমার প্রচুর মানে ভালো লাগতাছিল এক হিসাবে। তো আমি প্রচুর খুশি ছিলাম, আমি ওই রুম থেকে বেরোয় আমি অনেক খুশি, আমি বলতেছি যে বাচ্চা আছে। ও তখন দেখছিলাম অনেকটা খুশি হয়েছিল। হওয়ার পরে রিপোর্ট আসবে 1 ঘন্টা পরে, তো আমরা বাহিরে ওয়েট করতেছি। ওয়েট করার পরে 1 ঘন্টা পরে ও রিপোর্ট আনতে গেছে। রিপোর্ট আনার পরে ও রিপোর্টটা দেখছে, এর ভিতরে ওর একটা বন্ধু আসছে, এটা হচ্ছে ওনার নাম হচ্ছে রনি। তো ও আমাকে বলতেছে যে বাচ্চাটা রেখে দাও, তোমরা বিয়ে করে নাও। আমি বলছি হ্যাঁ, আমি ওকে বলতেছি বিয়ে করার কথা, এখন দেখি ও কি বলে। তো ওর যখন রিপোর্ট আনতে যায়, আনার পরে ও রিপোর্টটা দেখে। দেখার পরে মানে আমি আবার ওরে বলি যে বিয়ে করার কথা, ও আমাকে বলে বাচ্চা তো এটা আমার না। মানে ডিরেক্ট ও অস্বীকার করে যে বাচ্চা তো এটা আমার না। আমি কি তাহলে বাচ্চা কার? কই কি তুমি জানো তুমি কার কার সাথে করছো? তারপর ওরে আমি তখন তো আপনার শুধু ওর সাথে সম্পর্ক? হ্যাঁ, আর কারোর সাথে না। ওর সাথেই তো গ্রামে গিয়ে আপনার শারীরিক হ্যাঁ সম্পর্ক হলো। হ্যাঁ। তাহলে এই কথা কেমনে বলে আসবে? মানে রিপোর্ট দেখছে, বাচ্চার হার্টবিট অনেক ভালো ছিল। তো রিপোর্ট দেখেও বুঝলো যে এটা কয় কি যেহেতু আমাদের জানুয়ারি মাসের 25 তারিখে হয়েছে, রিপোর্টে 1-2 দিন বেশি দেখায় না, বা 1-2 দিন বেশি বা কমও দেখাইতে পারে। তো এই 1-2 দিন মানে ওইখানে একটা উইকস লেখা থাকে, তো ওই উইকস হিসাব করে হয় বলে কি বাচ্চা এটা আমার না, মানে 1-2 দিন বেশি দেখাচ্ছে আর কি। এটা তো হয় স্বাভাবিক, এটা কি রিপোর্টে একদম ডিরেক্ট ডেট বলে দিতে পারে? তো এটা বলার পরে আমি তারপর ওকে আমি বলি যে বাচ্চা রাখবো রাখবো এগুলো বলি। তারপর ওই বলতেছে সমাজ আমার বলবে কি, এগুলো আরো অনেক কথা। তারপর বলার পরে তারপরে বলে যে বাচ্চা রাখবে। তো আমি একটু খুশি হই, খুশি হওয়ার পরে ওই দিনই ও আমাকে আবার হোটেলে নিয়ে যায়। তো ওইখানে নিয়ে যাওয়ার পর ওর সাথে আমার আবার শারীরিক সম্পর্কটা হয়। মানে বিয়ের কথা তো বলছি যে বিয়ে করবে। তারপর প্রথম দিন যায়, 10 তারিখ যায়, তারপর 11 তারিখও যায়, 12 তারিখে বলে বাচ্চা নষ্ট করবে, অ্যাবর্শন করবে। ওই 3 দিন কি আপনি হোটেলেই? না না না, আমি তো বাসায় চলে গেছি। বাসায় যাওয়ার পরে মানে 10 তারিখে তো বলছে বিয়ে করবে, তারপর হোটেল নিয়ে গেছে। পরের দিনও ভালোভাবে কথা বলছে, 12 তারিখে বলে যে বাচ্চা অ্যাবর্শন করাতে হবে। তো এখন আমি কি করবো, কয়েক যদি বাচ্চা অ্যাবর্শন না করো তাহলে তোমাকে আমি বিয়ে করব না। পরে আমি আবার উত্তরাতে যাই, যাওয়ার পরে ওইখানে আমরা মনে করেন প্রেসক্রিপশন দেখায় ফার্মেসিতে যাই, ফার্মেসির মানুষ আমাদের দিবে না, মানে অ্যাবর্শন করে যে ওষুধটা আছে এটা দিবে না। তো লোকাল যে ফার্মেসি এখান থেকে ও আমাকে ওষুধ কিনে দেয়। তো এটা আমার ফার্স্ট টাইম, আমি কিছু বুঝি না। তো ফার্মেসির লোকেদের কাছে পরামর্শ নেয় কিভাবে কি করতে হয়। তো আমি আবার রাতের তখন যাতে ফ্যামিলি না বুঝে, তখন পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার কেউ কিছু জানে না, তখন রাতের আমি 12টার সময় প্রথমবার ওষুধ খাই। প্রথম খাই, দ্বিতীয়টা হচ্ছে পরের দিন খেতে হয়। পরের দিন 2টা 2 গালে রাখি। ও কিন্তু ভিডিও কলে ছিল। তো ভিডিও কলে এখন মুখে রাখতে রাখতে হঠাৎ করে মানে আধা ঘন্টা রাখার লাগে, পরে পানি দিয়ে গিলার লাগে। তো আধা ঘন্টা রাখার পরে যখন আমি পানি দিয়ে গিলছি আর আমার বমি চলে আসছে, আমি ওষুধটা মানে গ্রহণ করার আগে আমি বমি করে ফালাইয়া দিছি। তো আমি তো টেনশনে পড়ে গেছি এখন কি হবে, আমি ভয় পাচ্ছিলাম প্রচুর যে এখন কি হবে। তো ও বলতেছে কি আচ্ছা আমি দেখতেছি, আমার যে নার্স বান্ধবী আছে তার সাথে আমি পরামর্শ নিই। তো এগুলো কথা বলতেছে, এর ভিতরে আমার শরীর প্রচুর দুর্বল হয়ে গেছে। আমার মানে পেটে প্রচুর যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। আমার বয়সটাই তখন কত, আমি মানে এরকম সিচুয়েশনে ফার্স্ট টাইম। তাও আমার ফ্যামিলি মেম্বারও জানে না। পেটে প্রচুর ব্যথা হইতেছে, আমি ব্যথার জন্য আমি চিৎকারও দিতে পারতেছি না যে আমার আম্মু যদি আমার রুমে চলে আসে। আমি ব্যথায় মানে পেটে চাপ দেওয়া ধরে শুয়ে আছি, আর ভিতরে কলকাতা বসে কি একটু রেস্ট নাও। রাতে 3টার দিকে আমার ব্লিডিং হওয়া শুরু হয়। এর ভিতরে আমি ওর কল দিই, ও হয়তো ঘুমায় গেছে, কল আর ধরে না। তো আমি নিচে ফ্লোরে বসে যাই, বসার পরে আমার এত পরিমাণে ব্লিডিং হয় যে
আমার পুরো রুম লাট দিয়ে মেখে গেছে। আমার ফ্যামিলি তখনও কেউ কিছু জানে না, আমার ফ্যামিলি তখনও কেউ কিছু জানে না। আর তুমি তারপর একা একা এই পেইনটা নিচ্ছ, পাশে হ্যাঁ, কেউ নেই, না চিৎকারও করতে পারতেছো না, না কাঁদতেও পারতেছো না জোরে, দেন হচ্ছে বাচ্চাটা পড়ে যায়। ওই রাত্রেই? হ্যাঁ, ওই রাতে পড়ার পরে আমি আবার মনে করেন রাতে 3টার সময় লুকা লুকা ঘর টর সব পরিষ্কার করি আমার এই অবস্থাতে। তখন পুরো ব্লিডিং হচ্ছে তোমার? হ্যাঁ, ব্লিডিং হচ্ছে, পুরো রুম মাইখে গেছে অলরেডি, মানে পুরো ফ্লোর ব্লাড দিয়ে ভরা। তারপরে এগুলো আমি আবার পরিষ্কার করি। পরিষ্কার করার পরে পরের দিন যেহেতু ওই যে আমার ফ্যামিলির সাথে বন্ডিং ভালো ছিল, সে আমাকে দেখতে আসে। পরদিন সকালে? পরের দিন দেখতে আসে, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার তখনও কেউ কিছু জানে না। তো এই অবস্থায় আমি আবার, যেহেতু আমার আম্মু বলতেছে ওকে রান্না করে কিছু খাওয়া, আমি এই অবস্থায় ওকে রান্না করে খাওয়াই। তো ও কি করছে, আমার হাতটা কি করছে ধরছে, ধরার পরে আমার হাতে একটা চুম্মা দিতে গেছে, আমি হাতটা সরাই ফেলছি। আমি কই কে তোমার ঘৃণা করতেছে না, আমি এতগুলা ব্লাড পরিষ্কার করছি? কয় না, আমি তোমাকে ভালোবাসি, তোমার কোনো জিনিস আমার ঘৃণা হয় না। মানে তখন পর্যন্ত ভালোবাসার কথা বলতেছে। তো এভাবে রিলেশনটা ভালো চলতে থাকে। 13 তারিখে মনে করেন অ্যাবর্শনটা করাই। তারপর মার্চের 23 তারিখে আমরা আবার হসপিটালে যাই, মানে চেক বাচ্চা করতে? ক্লিয়ার হয়েছে নাকি। তো ওই দিন আলট্রাসাউন্ড করার পরে আমি দেখতে পাই যে আমার পেটে এখনো ময়লা রয়ে গেছে। এখন ডিএনসি করাতে 10 থেকে 12 হাজার টাকা যাবে, মানে এগুলা থেকে ইনফেকশন হয়ে আমার ক্যান্সার পর্যন্ত হতে পারে। Right. এবং ব্লেড তো বন্ধ হয় না, রক্ত বন্ধ হয় না? রক্ত তখন হালকা একটু বন্ধ হয়েছে, বাট ময়লা ভিতরে রয়ে গেছে, মানে বাচ্চা নষ্ট করা ময়লা ভিতরে রয়ে গেছে। ডিএনসি করাতে হবে, 10 থেকে 12 হাজার টাকার মতো যাবে। তো ও বলতেছে যে ডিএনসি করাইতে, পরে আমি বলতেছি না, তোমার টাকা নষ্ট হবে, থাক, এটাই ভাবেই থাক। মানে আমি তখন পর্যন্ত ওর চিন্তা করতেছি যে ও এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে, তখন ওর ফ্যামিলি তখন ওর এতটা হাত খরচের টাকা দিত না। আমি কি তোমার টাকা নষ্ট হবে, থাক, কিন্তু এখান থেকে আমার ইনফেকশন হয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে। ইট ইজ। তারপরে এভাবে চলতে থাকে, রিলেশন ভালোই চলতেছিল। এর ভিতরে আমি আবার ওরে বলতেছি তোমার ফ্যামিলি কেন পাঠাও না, তোমার ফ্যামিলি কেন পাঠাও না। ও আমাকে একটা একটা করে বিয়ের ডেট দিতেছে যে আমি হ্যাঁ এটা পাঠাবো, তোমার ফ্যামিলিকে আমার বাসায় আর কি পাঠাবে। তারপর বলে যে ওর ফ্যামিলি উমরাতে যাবে হজ করতে, তো ওইখান থেকে নাকি মানে স্বর্ণের কিছু গহনা কিনবে ওর ওয়াইফের জন্য, পরে আমার বাসায় ওর ফ্যামিলিরে পাঠাবে। পরে আমি বলছি কবে পাঠাবা, বলে এপ্রিল মাসের 14 থেকে 16 তারিখের ভিতরে পাঠাবে। আমি বলছি যে যাও, তোমার আমি আর 4 দিন বাড়ায় দিলাম, 20 তারিখের ভিতর তোমার ফ্যামিলিকে আমার বাসায় পাঠাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর আমার পেটে ওই যে হালকা হালকা ব্যথা হওয়া শুরু হয়, যেহেতু ময়লা ভিতরে রয়ে গেছে, ব্যথা হওয়া শুরু হয়। তারপর আমরা আবার হসপিটালে যাই। তো ওইখানে যাই দেখি মানে আগে যে ব্লাড টেস্ট করে আর অনেক কিছু করার পরে মানে ময়লা যেটা আছে ওইটা রয়ে গেছে, বাট আগের চেয়ে একটু কমছে। পর ডাক্তারের পরামর্শ নেওয়ার পর ডাক্তার বলে যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, মানে এটা একটু আস্তে আস্তে রিকভার করতেছে, কিন্তু ময়লা এখনো রয়ে গেছে। তো ও বলছে 14 থেকে 16 তারিখের ভিতরে আমার বাসায় পাঠাবে, কিন্তু ওর বাসায় আমার বাসায় ওর ফ্যামিলিরে পাঠায় নাই। না পাঠানোর পরে আমি বলতেছি কেন তুমি আমার বাসায় তোমার ফ্যামিলিরে পাঠাও নাই। ওরা বলতেছে কি হ্যাঁ হ্যাঁ পাঠাবো, কয়েকটা দিন ওয়েট করো, ধৈর্য ধরো। এর ভিতরে আমি আবার বিয়ের কথা বললে ও আমাকে বলে যে আমরা কক্সে যাই, কক্স থেকে এসে তোমাকে আমি বিয়ে করব। আমরা মানে তোমাকে নিয়ে কক্সবাজার যেতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলতেছে যে আমরা কক্সে যাব, কক্স থেকে এসে তোমাকে আমি বিয়ে করব। এটা বলে ও কি করছে, আমাকে কক্সে নিয়ে গেছে। আমি আমার মানে কখনো মানে জীবনে এত দূরে কখনো যাই নাই, তা আবার একা। যেহেতু ও আমার ফ্যামিলির সাথে কথা বলছে, এমনকি আমার আম্মুরও বলছে আমাকে বিয়ে করবে। আর আম্মু মানে ওকে নিজের ছেলের মতো দেখছে, নিজের ছেলের মতো দেখছে। ও যখন অসুস্থ হয়ে ওর বন্ধুর বাসায় পড়ে আসছিল, তখন ওর মানে মানে আব্বু আম্মু ওর খোঁজ খবর নেয়নি। আমার আম্মু ওরে মানে আমার বাসায় নিয়ে আসছে, আসার পরে রান্না করছে, ও খাইতে পারতেছে না অসুস্থর জন্য, আমি নিজ হাতে খাওয়াই দিছি ওরে। কতদিন ছিল তোমার বাসায়? একদিনই ছিল, অসুস্থ ছিল ওই দিন আসছে, পরে আমি খাওয়াই দিছি। খাওয়ানোর পরে মনে করেন বিকালবেলা যখন একটু শরীরটা সুস্থ হয়েছে আবার বাসায় চলে গেছে। আর কক্সবাজারে নিয়ে গেল তোমাকে কবে? মে মাসের 7 তারিখে। কয়দিন ছিল? আমরা 4 দিন ছিলাম। তোমার মা কেন যেতে দিল তোমাকে তখন? আমার আম্মু ফার্স্টে যেতে দিতে চায়নি, আমি একটা জোরপূর্বক গেছি, কারণ আমি ওরে বিশ্বাস করি আর ও আমাকে বিয়ে করবে বলছে। এমনকি আমার ফ্যামিলি ওরা বলছে যে আমি ওরে বিয়ে করব। তখনও তো বিয়ে হয় নাই না, তখনও তো একটা বাইরের ছেলে, একটা বাইরের ছেলের সঙ্গে একটা যুবতী মেয়েকে পাঠিয়ে দিবে? আমার বান্ধবীও গেছে, আমার বান্ধবীও গেছে। আমার আম্মু জানে যে আমি আমার বান্ধবী একসাথে ছিলাম। আমার বান্ধবীও গেছে, আমার আম্মু জানে আমি আমার বান্ধবী একসাথে মানে ও ছিলাম, ম্যানেজ আলাদা করছে ছিলাম। সামহাউ। তারপর ওইখানে গিয়ে আমরা এক রুমেই থাকি আর কি। এক রুমে থাকার পরে ও আবার তখন আমার কি তোমার পেট ক্লিয়ার হয়েছে নাকি তখন রয়ে গেছে তখন পার্টিকুলার? ময়লা রয়ে গেছে। আচ্ছা, ওকে।
তারপর ও আবার মনে করেন যখন আমরা মানে আবার সম্পর্ক হয় তখন ও আবার আমার ভিডিও করে রাখে, যেটা আমি জানতাম না, লুকায় আর কি করে ভিডিওটা। কি দিয়ে ভিডিও করে লুকায়? কি দিয়ে ভিডিও করে আমি এটা তখনও জানি না। আচ্ছা, জয় কিভাবে ভিডিও করছে বা কোথায় ক্যামেরা রাখছে এগুলো আমার সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। দেন দেন কক্সে থেকে আসি, তারপর আমাদের সম্পর্ক ভালোবাসার ভিতর দিয়ে যাইতেছে। ওইখানে কদিন? 4 দিন ছিল, একসাথেই ছিল 4 দিন। হ্যাঁ, আর তোমার বান্ধবী কই ছিল তখন? আলাদা রুমে ছিল। ওর সাথে কে গেছিল? ওর সাথে ও একাই গেছে, আচ্ছা, ও আলাদা রুমে ছিল আর কি। ওকে। আমরা 3 দিনের ভিতরে চলে আসতাম, কিন্তু ওইখানে যাওয়ার পর আমি অসুস্থ হয়ে যাই আর কি, কক্সে পানিতে ডুবে যাই। ডুবে যাওয়ার পরে ওইখান থেকে অনেক কষ্ট, ও আমাকে নিয়ে আসে, ওই বাচ্চা আর কি নিয়ে আসে। তো আমি ভয়ে আমি মানে জ্বর উঠে যায়। তো ওই দিন আবার আমার পিরিয়ডও হয়ে যায়। এই পিরিয়ডের কাপড় পর্যন্ত এই ছেলে ধুইছে, এই ছেলের কিভাবে অবিশ্বাস করে। আমি মানে ওকে বলছি যে না তুমি ধুও না, তো এগুলো তোমার ঘৃণা করবে, আমি একটু ঠিক হলে আমি নিজেই ধুমো। ওকে কি না তোমাকে আমি ভালোবাসি, তোমার কোনো জিনিস আমার ঘৃণা লাগে না। তো অসুস্থ হওয়ার জন্য আমরা একদিন বেশি থাকি আর কি। তারপর আমরা চলে আসি। আসার পরে আমাদের সম্পর্ক ভালোই যেতেছিল। এর ভিতরে ও একবার বলছে যে এক্সামের পর ওর ফ্যামিলিকে আমার বাসায় পাঠায় নাই। তারপর ও বলছে যে ওর আব্বু আম্মু উমরাতে যাবে, তারপর 14 থেকে 16 তারিখের ভিতরে আমার মানে ওর ফ্যামিলিকে আমার বাসায় পাঠায় নাই। তারপর আমরা কক্সে থেকে চলে আসি। এখন আমি বলি যে তোমার ফ্যামিলিকে আমার লাগবে না, চলো তুমি আমি কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো, পরে তোমার ফ্যামিলি দেখি কি বলে, বা মাইনা নিলে তো নিবে, না নিলে আমরা আলাদা থাকবো। ওকে। ও বলে আচ্ছা ঠিক আছে। ও আমাকে একটা বিয়ের ডেট দেয়, এটা হচ্ছে রবিবারে দেয়। রবিবার যেদিন আসে মানে ও প্রচুর বিয়ের কথা বলে বলে প্রচুর ঘুরাইতো আর কি। তো রবিবার যখন আসার পরে ও বলে কি আমার আম্মু অসুস্থ, হসপিটালে নিয়ে গেছি। ওর আম্মুর মানে কিডনিতে নাকি পাথর ধরা পড়ছে, ওর আম্মুর নাকি ব্লাড ইনফেকশন হয়েছে। তো এখন কি তুমি বিয়ে করবা? তো এমন একটা সিচুয়েশনে কে বিয়ে করে, যেহেতু ওর মেন্টালি অবস্থা ভালো না। আমি মানা করে দিছি, আমি বলছি কি তুমি তো আমার ভালোবাসোই, আচ্ছা সমস্যা নেই, তুমি তোমার আম্মুর যত্ন নাও, তারপর হ্যাঁ ঠিক হওয়ার পরে আমরা আবার কাজী অফিসে গিয়ে বিয়ে করব। এভাবে চলার পরে তারপর কুরবানি ঈদ যখন আসে, তখন আমার ফুল ফ্যামিলি মনে করেন গ্রামে যায় একটু দরকারি কাজে। মানে আমার আম্মু যায় একদিনের জন্য, আর মামা মামিরা যায় প্রায় 4-5 দিনের জন্য। মানে কিছু জিনিস ঢাকাতে রেখে গেছে, এটা দেওয়ার জন্য আমার আম্মু আবার যায়। এখন যেহেতু একদিনের জন্য আমার আম্মু যাইতেছে, তো আমাকে মানে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করে নাই। তো আমার একটা বান্ধবীর বাসায় রেখে গেছে, ওর নাম হচ্ছে মনি, আমার বাসায় রেখে গেছে। তো ওই দিন ও আবার আমার বাসায় আসার পরে আমি রাতে 10টার সময় ওরা বলি কি তুমি চল্লা যাও, মানে অনেকক্ষণ ধরেই বলতেছি। 10টার সময় আমি জোরপূর্বক বলতেছি যে চল্লা যাও, আশেপাশে মানুষ জানলে অনেক খারাপ বলবে। আর পরের কথা, ও যেহেতু আমার বাসায় আসতে যাইতো 8 মাসে মনে হয় 100 দিনে আমার বাসায় আসতে গেছে। তোমার বাসায় কি কখনো কিছু হয়েছে? আমার বাসায় ওই যে যখন ওই যে ফ্যামিলি সবাই চল্লা গেছে, ওই দিন আমার বাসায় ও ছিল। আচ্ছা, এটা সবাই কেউ জানে না। কুরবানিদের পরের দিন, ওকে, কুরবানি তো আমার বাসায় আসছে, 5 কেজি মাংস নিয়ে আসছে। ওরা কুরবানি দিছে আর কি, আয়না দিয়ে গেছে। আর কুরবানিদের পরের দিন তো আমার আম্মু সবাই চলে গেছে, ওই দিন আবার আমার বাসায় আসছে। আসার পরে আমার বান্ধবী ছিল, তো ও আমাকে বলতেছে, আমি বলতেছি যাও গা, আশেপাশে মানুষ জানলে খারাপ বলবে, আগে কি কেউ জানবে না। পরে আমার বান্ধবী বলে তোদের তো আগে হয়েছে, তখন তো ওরা সবাই যাই নিয়ে গেছে, মানে বান্ধবী তখন জানছে, আগে মনে করেন কেউ জানতো না। বাচ্চা অ্যাবর্শন করার পরে মানে ফ্রেন্ডরা জানছে, কিন্তু ফ্যামিলি মেম্বার তখন পর্যন্ত জানে না। তো ও বলতেছে তোদের তো আগে হয়েছে, তো তোরা একসাথে থেকে যা, সমস্যা কি, ও তো তোরা বিয়ে করবে। আমার মানে ফ্রেন্ডগুলোও বলে যে ওরে না পাইলে আমি থাকতে পারবো না, আমি ওরে অনেক ভালোবাসি, মানে মারুফে বলে আর কি। বলার পরে ওই দিন আমার বাসাতে থাকে। তারপরের দিন সকাল ভোরে চলে যায়। ভোরে চলে যাওয়ার পরে ওই দিন আমি আবার ওর সাথে দেখা করতে উত্তরাতে যাই। তো ওর বাসায় মেহমান আসে, কুরবানি যেহেতু ওর বাসায় মেহমান আসছে, ওর 10,000 টাকা দিচ্ছে। তো আমাকে ওই 10,000 টাকা নিয়ে আসে এবং বলে কি যে তো চলো আমরা রেস্টুরেন্টে যাই, তুমি কি খাবা, আমার কাছে এখন টাকা আছে। আমি বলতেছি না থাক, এই টাকাগুলা কে দিছে? মেহমান আসে, মেহমান দিছে। আমাকে ভালো হয়েছে টাকাগুলা দিছে, তাহলে এই টাকাগুলা তুমি খরচ করো, আমি খামো না কিছু। মানে আমি সবসময় ওর চিন্তাই করতাম আর কি, যে কি করতেছে না করতেছে, ভালো আছে নাকি। বুঝতে পারছি। তারপর অনেক চিল্লাচিল্লি করার পরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাই। খাওয়ার পরে যখন চলে আসবো, পরে ওর বাসার গেট আবার 11টার সময় বন্ধ করে দেয়। আচ্ছা, তো আমরা যখন চলে আসবো, আমি বলতেছি তুমি বাসায় চলে যাও, যে তোমার মানে সমস্যা হবে। তখন 8টা বাজে মেবি। তো ও আমার 500 টাকা দেয়, কয় কি তুমি এটা খরচ করো। আমি আবার টাকাটা ওকে দিয়া দিই যে লাগবে না, তুমি নিজেরাই খা দাও। পরে টাকাটা রাস্তায় ফালাই দেয়। পরে আমি টাকাটা তুললা ওকে একটা থাপ্পড় মারি আর বলি যে তুমি টাকাটা কেন ফালাইলা? কয় আমি জানি তুমি টাকাটা তুলবার জন্য আমি ফালাইছি। পরে আমি বলছি যে এখন তুমি বাসায় চলে যাও, আমি একা একা চলে যাবো। কয় কি না আমি উত্তরাতে থাকি,
তুমি বনানীতে থাকো, তারপরও তোমার থেকে আমার কতটা দূরে মনে হয়। আমি 4 দিনের জন্য গ্রামে যাব জমি জমার বিষয়ে কথা বলতে। মানে বিয়ের কথা তো আগে থেকে বলতো, ফার্স্টে এক্সাম, তারপর ওর মা উমরাতে যাবে, তারপর ওর আম্মু আবার অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, এখন বলছে জমি জমার বিষয়ে গ্রামে যাবে কথা বলতে। পরে এগুলা বলে আমি কি 4 দিনের জন্য যাব, উত্তরে থাকি বনানী থাকি, তারপরে তোমার কত মিস করি, ডেলি ডেলি দেখা করার জন্য তোমার এলাকায় চলে যাই। তো আমি গ্রাম থেকে এসে তোমাকে আমি বিয়ে করব, এটা বলে আমাকে মোশারফ বাজার পর্যন্ত দিয়া যায়। ওই দিন আর আমার বাসায় আসে না, আমাকে দিয়া যায় আমাদের এলাকা পর্যন্ত, দিয়া ও চইলা যায়। আবার চইলা যাওয়ার পরে ও যেদিন গ্রামে যায় এদিন সারাদিন ওর সাথে আমার ভিডিও কলে কথা হয়। ও গ্রামে যায়, ওর মামার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, সবার বাড়ি আমাকে দেখায়। তারপরের দিন হচ্ছে শুক্রবার, জুন মাসের 21 তারিখ। 21 তারিখেও ওর সাথে আমার ভিডিও কলে ভালোই কথা হচ্ছে। ও আমাকে বলতেছে যে আমি গ্রাম থেকে আসি, আসার পরে এবার তোমার বিয়ে করবো। পরে বলতেছে আচ্ছা আমি একটু মানে জমি জমার বিষয়ে কথা বলতে একটু অফিসে যাব, তো তুমি একটু কলটা কাটো। তো আমি কলটা কাটছি কি রাতে এসে আমি তোমাকে কল দিব। তো এগুলা বললাম, তখন আবার বলতেছে আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে কখনো ছাইড়া যাও না প্লিজ। এর ভিতরে ওই দিনই ওর বিয়ে, মানে যেদিন বিয়ে এই দিনও আমার সাথে কথা বলতেছে। ও মাই গড, মানে বলতেছে তুমি আমাকে ছাইড়া যাও না প্লিজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু ওই দিক দিয়ে আমার সাথে কথা বলে ওই দিক দিয়ে বিয়ের কাজ রেডি করতেছে। আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। ও মাই গড, এটা কি ফ্যামিলি থেকে বিয়ে দিছে নাকি নিজে করছে? ফ্যামিলি থেকে বিয়ে দিছে। আর মেয়ে সবই জানে সে। হ্যাঁ, আর মেয়ে কয় নিজে পছন্দ করছে। ও মাই লর্ড। তারপর ওইখান থেকে ফোন বন্ধ ওই দিন? না, ও আমাকে বলছে রাতে কল দিবে, পরে দেখি রাতে কল দেয় না। ও সবসময় আমার সাথে কলেই থাকে আর কি। তো আমি 9:30টার দিকে কল দিই, কল দেওয়ার পরে ওই কলটা ধরার পরে বলতেছে আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি। পরে আমি দেখি এরকম করতে করতে রাতের 11টা বেজে গেছে, ও তারপরে কল দিচ্ছে না। এর ভিতরে বন্ধু একটা আছে, ওর বন্ধুর নাম হচ্ছে ইব্রাহিম, মানে মারুফের বন্ধুর নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম আমার মেসেজ দেয় বলে কি গো ফারিয়া, তোমার তো আমি দাওয়াতে দেখলাম না। আমি কই কিসের দাওয়াত? কই কিসের দাওয়াত তুমি জানো না? আমি কই না জানি না তো। কই মারুফে তোমাকে দাওয়াত দেয় নাই? আমি কই না। পরে আমি এর ভিতর ওর জন্য স্টোরিটা চেক করি, স্টোরি চেক করে দেখি কি যে ও ওর বন্ধুরে মানে মারুফকে কনগ্রাচুলেশন জানাচ্ছে ওর বিয়ের জন্য। এটা আমি রাতের 11টার সময় জানি, ও নিজেও জানানি, কিন্তু সারাদিনই আমার সাথে কথা বলছে। দেখার পরে আমি মানে তখনই আমি মানে একদম কান্নায় ভেঙে পড়ি যে আমি ওর জন্য এত স্যাক্রিফাইস করছি, আমি ওর দেশে নিয়ে গেছি, আমার ফ্যামিলির সাথে, প্রতিবেশীর সাথে, ফ্রেন্ড সার্কেল সবার সাথে পরিচয় করে দিছি। ও কিন্তু এখন পর্যন্ত ওর ফ্যামিলি কোনো মেম্বারের সাথে আমার পরিচয় করে দেয়নি। তোমার পেটে ওর বাচ্চার পার্টিকেল রয়ে গেছে। হ্যাঁ। ও মাই গড, অথচ সে বিয়ে করে ফেললো আরেকটারে। তোমার সাথে ওইদিন আবার কথাও বলতেছে। মানে মাইন্ড গেম খেলছে আমাকে বলে। পরে হচ্ছে রাতে আমি মানে এটা যখন ওটা জিজ্ঞেস করি, ও কি করে আমাদের ব্লক করে দেয়, এমনকি আমার ফ্যামিলি মেম্বারকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে ব্লক করে দেয় রাত্রে। হ্যাঁ, সবাইকে ব্লক করে দেয়। এখন আমি আবার নতুন হোয়াটসঅ্যাপ খুলে ওকে আবার আমি মেসেজ দিই। মেসেজ দেওয়ার পরে আমি আবার বলতেছি যে তুমি এটা কেন করলা, প্লিজ তুমি আমার মানে ব্লগটা খুলো, বা এখনো তোমাদের কিছুই হয়নি, তুমি চাইলে সবকিছু সম্ভব এখনো, তুমি একটু বুঝার চেষ্টা করো, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তো আমি বলছি যে তুমি যাও, আচ্ছা তুমি আমাকে 1 মিনিট কল দাও, তোমার পায়ে ধরে আমি শুধু তোমার কণ্ঠটা শুনতে চাচ্ছি। মানে আমি বলতেছি যে তোমার পায়ে ধরে আমি শুধু তোমার কণ্ঠটা একটু শুনতে চাচ্ছি। ও কল দেয়নি। তারপরে আমি পরের দিন প্রচুর ভাঙ্গা পড়ি। পরে যখন কান্নাকাটি করি তখন আমি ফ্যামিলির সবাইকে জানাই দিই যে আমি যে প্রেগনেন্ট ছিলাম। তখন জানাই মাকে ফুল ফ্যামিলিকে জানাই। জানানোর পরে আমাদের এলাকার যে নেতা আছে ওদের নিয়ে আমরা পুলিশের কাছে যাই, এমনকি সব প্রুফও নিয়ে যাই যে ওর সাথে আমার কি কি হয়েছে, বা প্রেগনেন্সি টেস্ট করা, আলট্রাসোনোগ্রাম যা যা আছে সবকিছু নিয়ে যাই। পুলিশে সবকিছুই দেখে। দেখার পরে পুলিশে তদন্ত করার জন্য আমার বাসায় আসে 2 জন। যখন পুলিশে বাসায় আসে এটা মনে করেন এলাকার মানুষও জানে না যায়। হ্যাঁ, জানা যাওয়ার পরে পুলিশে সবকিছু জানার পরে বলতেছে কি এখন তো তোমার তো ডিএনএ টেস্ট করা লাগবে। কারণ যেহেতু ও আমার সাথে কুরবানিদের পরের দিন থাকছে, 3 দিন পরে গিয়ে বিয়ে করছে, এখন আমি ডিএনএ টেস্ট কিভাবে করবো? বলতেছে তুমি গিয়ে ওর সাথে আবার করো, ওকে ওরে ফোর্স করো, ও যদি তোমার প্রতি দুর্বল থাকে তুমি গিয়ে ওর সাথে আবার করো, তারপর ডিএনএ টেস্ট করো। এগুলা বলার পরে আবার বলতেছে যে ছেলের ফ্যামিলি অনেক বড় লোক, এখন তুমি যদি মানে আমরা নারী নির্যাতনের মামলা দিচ্ছি, 9-1 দ্বারা ধর্ষণ মামলা দিচ্ছি। তারপর বলতেছে ছেলের ফ্যামিলি অনেক বড় লোক, তুমি ওর সাথে কখনো পারবা না। তোমরা যদি 50,000 টাকা খরচ করো তাহলে ছেলেরা করবে 2 লাখ টাকা। ওর একদিনই জেল খাটাতে পারবা, ওর পরের দিনই চলে আসবে। এটা বলছে। বলার পরে আমি আবার ছেলের সাথে কথা বলতেছি
মানে মেসেজ আমি এরপরে ওর সাথে কথা বলতেছি যে প্লিজ তুমি একটা কিছু করো, আমি তোমার ছাড়া একদম থাকতে পারবো না, এতদিনের সম্পর্ক তুমি 1 মিনিটে ভুলা যাও না প্লিজ। আমরা অনেক ঘুরছি, তাও ঝগড়াঝাটি হইতো, কোনো একটা কারণ থাকতো সম্পর্ক হ্যাঁ ভাঙা, যেদিন সেটা বিয়ে মেনে করে নেন। এই দিন আমার সাথে কথা বলে, এমনকি বলে তুমি আমার ছাইরা যাও না, আমি তোমার অনেক বেশি ভালোবাসি, গ্রাম থেকে এসে বিয়ে করবো। হুম। তো এগুলো বলি, বলার পরে ওর বন্ধু ইব্রাহিমে আবার ইব্রাহিমের সাথে আমার কথা হয় তখন। আগে কখন ওর বন্ধু বান্ধবের সাথে আমি এমনি এতে কথা বলি না, আমার প্রয়োজন নেই, আমার যার সাথে প্রয়োজন আমি তার সাথে কথা বলবো। তো ওর আবার জানে কি যে ফারিয়া তোমার তো ভিডিও মারুফের কাছে আছে। হ্যাঁ, ওরা জানে কেমনে? ওরা দেখছে, ও শুট, ওরা দেখছে, মানে ইব্রাহিম ভাই দেখছে। মানে ওদেরকে দেখাইছে তোমার শরীর? হ্যাঁ। দেন দেন মানে বলতেছে তোমার তো বডি ফিগার অনেক সুন্দর, মানে এভাবে কথা বলতেছে, নোংরা ভাবে কথা বলতেছে? হ্যাঁ ও মাই গড। বলতেছে তোমার বডি তো অনেক সুন্দর। পরে আমি বলতেছি ভিডিও করছে এটা কি আপনি সত্যি জানেন? কয় কি হ্যাঁ। আমি বলছি ভিডিওটা কই করছে? কয় কক্সে করছে, কক্সবাজারে। আমি কই কি ও তো আমার আমার তো এরকম কোনো বিশ্বাস ছিল না যে এই ভিডিওটা করবে। ওকে কি হ্যাঁ করছে। বিয়ের তারপরের দিন যখন ও ঢাকায় আসে, ওর সাথে অনেক মানে বলি যে প্লিজ আমার সাথে একটু দেখা করো দেখা করো, এগুলো বলার পরে ওর সাথে আমি দেখা করি। জুন মাসের 21 তারিখে বিয়ে করে 24 তারিখে দেখা করি। ওই দিন বলে কি তোমার সাথে এমনিতেই মানে একটু কথাবার্তা বলতে চাই, তো আমরা একটু পার্সোনালি একটু কথা বলতে চাইতেছি যে কেন এরকম করছে না করছে। তো ওই দিন আমাকে আবার হোটেলে নিয়ে যায়। এটা হচ্ছে গ্র্যান্ড প্লাজা উত্তরাতে। ওইখানে যাওয়ার পরে আমি যখন ওর ভিডিওর কথা জিজ্ঞাসা করি, ও ভিডিওটা আমাকে মাত্র 5 সেকেন্ডের জন্য দেখায়, এবার দেখায় আবার ফোনটা অফ করে ফেলে। অফ করে ফেলে এবং বলে কি যে আমি ওকে ভালোবাসি বলতেছি, ও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে, কিন্তু ওর কিন্তু বিয়ে হয়েছে 3 দিন আগে। তোমার ভিডিও তোমাকে দেখাইলো? হ্যাঁ 5 সেকেন্ডের মতো দেখায় আবার ফোনটা অফ করে ফেলছে। তুমি কি দেখে বুঝছিলে কোথায় করা? কক্সে। তোমাকে দেখা যায় সেটাতে? হ্যাঁ আমাকেও দেখা যায়, ওকেও দেখা যায়। মাত্র 5 সেকেন্ডের মতো ফোনটা এভাবে দেখায়, এভাবে মানে অফ করে ফেলছে। তার 3 দিন আগে বিয়ে হয়েছে ওর। হুম বিয়ের 3 দিন পরে তোমার সাথে হোটেলে? হুম। মাথা ঘুরতেছে আমার। তারপর আমার সাথে আবার ফিজিক্যাল রিলেশনশিপে যায়। পরে আমি আবার যখন ওরা অনেক বুঝানোর পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে ভালোবাসি, আমি দেখি ওর ছাইড়া তোমার কাছে আমি আবার চলে আসবো। তখন যেহেতু ওদের কিছু হয় না, আমি বলতেছি যদি তুমি ভালোবাসো আর চলে আসো সমস্যা নেই, আমি তোমার তখনও মাইনা নিব। তো ও আবার শারীরিক সম্পর্ক করে, বাসায় যায় পরের দিন আমার সাথে আবার কন্টাক্ট অফ করে দেয়। আর পুলিশ যে বললো একটু দিয়ে ডিএনএ টেস্ট করতে? ডিএনএ টেস্ট করার জন্য আমি বাসায় যখন আসি আম্মুরে বলছি, পরে নেতা কয়েকজন আসছে। তো প্রথম দিনই উকিলরা যখন কল দেয়, উকিলরা কল দেওয়ার পরে উকিলে বলতেছে যে 15,000 টাকা নিয়ে আসেন খালি লেখানোর জন্য। 15,000 টাকা নিয়ে আসেন। আমার পরে সবাই মিললে পরে পরামর্শ নিল যে যা হবার হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে আরো মান সমান যাবে, আর ছেলের কিছু করতেও পারবো না। তো আমরা যদি 50,000 খরচ করি তাহলে ছেলেরা করবে 2 লাখ, ওর সাথে আমরা কখনোই পারবো না। তো বলতেছে যা হয়েছে না হয়েছে বুল্লা যাও। ওকে, তার মানে তুমি ওই ওর স্পাম নিয়ে এতেও গেলে না? না আমরা পুলিশের কাছে যাইনি গেলে? আর। ওকে, তারপর? যেহেতু ওর ফ্যামিলি ধনী ছিল, তো ওর সাথে আমরা তো পারবো না আমরা। টাকার কাছে হেরে গেল ভালোবাসা? হ্যাঁ। আইন। এটার জন্য টাকার প্রতি আমার একটা ঘৃণা চলে আসে। তারপর ওর সাথে মনে করেন তারপর টুকটাক কন্টাক্ট হয়। তখন কিন্তু ওর বউ গ্রামে, মানে কাবিন হয়েছে তখন অনুষ্ঠান করে আনে না। তো 1 মাসের মতো টুকটাক কন্টাক্ট হওয়ার পরে ও আমাকে বলে কি যে ওর বউয়ের নাকি আরেকটা বয়ফ্রেন্ড আছে। ওর বউ মানে ওই ছেলের সাথে চলে যেতে চায়। আমি বলছি তোমার ওর সাথে কিছু হয় নাই? কি না ওর সাথে কিছু হয় নাই। আমি একই ছাদের তলে থাকতো, কিছুই হয় নাই। কি প্রথম দিন আমার বউ আমার কাছ থেকে টাইম নিচ্ছে, বলে কি যে ওর একটা বয়ফ্রেন্ড আছে, ও ওর কাছে যাইতে চাচ্ছে আর কি, এটা বলে। পরে আমি বলছি তাহলে ভালোই হয়েছে, তাহলে ওরে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে তুমি তাহলে আমার কাছে চলে আস, যেহেতু আমি ভালোবাসি। অন্ধবিশ্বাস ভালো না বললাম। তারপর ও কি করে মিথ্যা ডিভোর্স পেপার বানায়। কিন্তু এই ডিভোর্স পেপার যে মিথ্যা এটা আমি বুঝা ফেলি। বানায় এমনকি নুসাইবার সাইন, মানে ওর বউয়ের নাম হচ্ছে ওয়াইফের নাম হচ্ছে নুসাইবার সাইনটা নকল করে। তোর বউ যেহেতু পড়াশোনা করছে, একটা সাইন কোনোভাবেই মানে একটা যারা পড়াশোনা করে এরকম ভাবে কোনো সাইন হয় না। ও নিজেই সাইনটা করছে, করার পরে আমাকে দেখায়। আমি বলি কি এটা তো ফেক ডিভোর্সের পেপার, প্লাস হচ্ছে সাইনটাও নকল। ওকে কি তুমি আমাকে বিশ্বাস করো না?
আমি তোমাকে ভালোবাসি, আমার ওয়াইফকে আমি কয়দিন পরে ওর বয়ফ্রেন্ডের কাছে তুলে দিব, আমি তোমার কাছে চলে আসবো। পরে আমি বলছি বিয়ে করার কথা, আমাকে বিয়ের ডেট দিছে অক্টোবর মাসের 25 তারিখে। এই যে এই মাসের 25 তারিখে, আজকে কয়দিন হয়েছে, 5 দিন হয়েছে। 25 তারিখে ডেট দিছে। ডেট দেওয়ার পরে এদিক দা ও কি করছে, মানে একটা মিথ্যা একটা প্ল্যান বানাইছে। তারপর ওর ওয়াইফের সাথে অন্য একটা ছেলেকে আনছে, আনার পরে ওর ওয়াইফ আবার বলতেছে যে আসসালামু আলাইকুম, মানে ভিডিও করে আমাকে পাঠাইছে, আসসালামু আলাইকুম আমি নুসাইবা, আর ওই ছেলের নাম হচ্ছে আরাফাত। ওই কি আমি আরাফাতকে ভালোবাসি, আমরা চলে যাচ্ছি, আশা করি আমাদের মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। এই ভিডিওটা আমাকে পাঠায় ওর বউয়ের? হ্যাঁ। ওর বউকে তুমি দেখছো? অরিজিনাল বউরে দেখছো নাকি হ্যাঁ, এটা যে কেউ? অরিজিনাল বউরে দেখছি। এটা কি ওর অরিজিনাল বউ এই ভিডিও করছে? হ্যাঁ। কেমনে? আমি বুঝি না, আমি নিজেও বুঝলাম বুঝি না না। তো তারপর জিনিসটা। আমি আবার ভাবছি যে হয়তো আছে না, ওই যে ওয়াইফের সাথে ফাইজলামি করে না, যে আমি আমার একটা বন্ধুর সাথে একটু ফাইজলামি করবো, তুমি একটু মজা করে এটা বলবা, হ্যাঁ, হয়তো এরকম ভাবে কিছু একটা করছে। এই নিয়ে এটা হইতে পারে না। তারপর এই ভিডিও এখন আমার কাছে আছে, সিরিয়াসলি? সিরিয়াসলি আছে, ও মাই যে গড। ওর ওয়াইফ যে বলতেছে যে আসসালামু আলাইকুম আমি নুসাইবা, আর ছেলেটা বলছে আমি আরাফাত। পরে নুসাইবা বলতেছে আমি ওকে ভালোবাসি, আমরা চলে যাচ্ছি, আশা করি আমাদের মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। মাই গড। তারপর? তারপর ওর সাথে আমার কথা তারপর কন্টিনিউ হইতে থাকে। আমি তো জানি ও আর ওয়াইফকে যেহেতু ডিভোর্সের, ফার্স্টে তো ডিভোর্স পেপার বিশ্বাস করি নাই, তারপর ভিডিওটা আমি তো ততটা বিশ্বাস করি নাই। কারণ ওর সাথে যখন বিয়ের আমরা 3 দিন পরে দেখা করি, তখন ওই দিন হোটেলেও আমাকে বলছিল ওর বিয়ের অনুষ্ঠান অক্টোবর বা নভেম্বর মাসে হইতে পারে। কারণ ওর যেই মানে নুসাইবের যে মামা আছে না, মামা নাকি কে, ও বিদেশে থাকে, উনি বিদেশ থেকে আসার পরে ওদের বিয়ের অনুষ্ঠানটা হবে। আর ও আমাকে ডেটটাও দিছে অক্টোবর মাসে। এর আগে ওর বিয়ে করার কথা বলতেছি, ও বিয়ে করতে চাচ্ছে না, বলতেছে না আমি একটা ফিক্সড ডেট দিছি, এই ফিক্সড ডেটটা আসুক, তারপর দেখো আমি তোমাকে বিয়ে করি নাকি না। তারপর আমি বলি কি আচ্ছা ঠিক আছে, আমি দেখতে থাকি। কিন্তু এইবার যে ও আমাকে মিথ্যা বলতেছে, সবকিছুর মিথ্যা আমি ধরতে পারতেছি। মানে মানুষ তো মনে করেন চোখ খুলে গেছে ততদিনে। চোখ খুলে গেছে ততদিনে, ও যে মিথ্যার পর মিথ্যা বলতেছে আমি বুঝতে পারতেছি। এমনকি ওর ওয়াইফ গ্রামে, ওর বিয়ের অনুষ্ঠান হচ্ছে 4 মাস পরে, এই 4 মাস পর্যন্ত ওর সাথে আমার রিলেশন চলতেছে, রানিং বিয়ের মানে চলতেছে। তারপর আমি বলছি যেহেতু তুমি মনে করেন একটা মেয়েকে তুমি বিদায় করে দিচ্ছ ওর বয়ফ্রেন্ডের সাথে, তোমার ফ্যামিলি থেকে প্রেশার হয়ে যাবে না? তোমার ফ্যামিলি তোমাকে জিজ্ঞেস করবে না যে তোমার ওয়াইফ কোথায়, রাইট। তোমার ওয়াইফ কোথায়? পরে বলতেছে যে আমি আমার ফ্যামিলির ম্যানেজ করে নিবো, আমি সব দোষ আমার ফ্যামিলির ঘাড়ে চাপাই দিব, যে এমন একটা মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিচ্ছে, যার আগে বয়ফ্রেন্ড আসছে, সব যাই না শুনে কেন দিল না। পরে আমি বলতেছি যতই হোক এটা আমার বিশ্বাস হয় না, তুমি যদি তোমার ফ্যামিলির সাথে কথা বলো তাহলে তুমি আমাকে কলে রাখো, আমি মিউটে থাকবো, আমি শুনতে চাই যে কি বলতেছে। হ্যাঁ। তো ও আবার বলে কি কি জানি আমি প্রচুর প্রেশার যাইতেছে, তুমি এগুলো বুঝবা না। পরে আর কল টল দেয় না, পরের দিন ওর আব্বু নাকি ওকে মানে নুসাইবার খুঁজতে পাঠাইছে, মানে ও কোথায় গেছে ওর খুঁজতে পাঠাইছে, ও উত্তরাতে খুঁজতেছে, কিন্তু ও তো জানে ওর মানে বয়ফ্রেন্ডের সাথে ওকে বিদায় করে দিচ্ছে, কিন্তু ওর আব্বু মানে ওরে খুঁজতে পাঠাইছে, ও খুঁজতেছে। তো এরকম করতে করতে সারাদিন আমার সাথে যখন কন্ট্যাক্ট করে না, আমি ওরা বলতেছি তুমি কোথায়, বলতেছে আমি গাজীপুরে নুসাইবারে খুঁজতেছি, কিন্তু আমি নুসাইবারে তো আগে বিদায় করে দিছি। পরে আমি বলছি তাহলে কল দাও, আমার মামা পাশে। এটা যখন বলে, পরে রাতে আমি ওর থেকে লাইভ লোকেশন চাই, যে তুমি তোমার লাইভ আমি ওর তখন আবার জিজ্ঞেস করছি তুমি কোথায়, গাজীপুরে। আমি বলছি তুমি লাইভ লোকেশন দাও। লাইভ লোকেশন দেওয়ার পরে আমি লাইভ লোকেশনে দেখি ও কুমিল্লাতে, মানে ওর ওয়াইফকে ও গ্রামে রাখতে গেছে, কিন্তু আমার সাথে এদিকে মিথ্যা প্ল্যান করতেছে। কিন্তু আমি তো বুঝছি শুরুতে চোখ খুলে গেছে, শুধু আমি দেখতে চাইতেছি ও কত দূর পর্যন্ত যাইতে পারে। এই 4 মাস আমার চোখ খুলে গেছে আর কি। তারপর করছে, আমি তো পর বলতেছি তুমি নাকি গাজীপুরে, তাহলে কুমিল্লাতে কি করো? কয় কি আরে আমি গাজীপুর থেকে কুমিল্লাতে এমনি একটু ঘুরতে ঘুরতে চলে আসি। 2 মিনিটে ঘুরতে ঘুরতে চলে আসি। হ্যাঁ, কয় ঘুরতে ঘুরতে চলে আসছি। আমি কই তুমি মিথ্যা কেন বলতেছো, তুমি তো তোমার শ্বশুর বাড়িতে নুসাইবা রাখতে গেছো। কয় আরে কসম, মানে কিছু হইতে কসম দিয়া দে যে কসম আমি রাখতে যাইনি। আমি বলছি আমার তো বিশ্বাস হয় না। কয় কি তুমি তো জানো আমি আমার আম্মুর অনেক ভালোবাসি, আমার মার কসম আমি নুসাইবার কাছে যাই নাই, আমি ওর গ্রামে দিতে যাই নাই। এরপরে এমনি আমাদের রিলেশন চলে, আমরা দেখা করি। এবার আর ফিজিক্যালে যাই না, কারণ এবার আর নাই আমি, কারণ আমি তো এবার জানি ও আমার সাথে একটা গেম খেলতেছে আবার। ও এর ভিতরে আমার একবার বলছিল, যখন আমি ওরা বলছিলাম যে তুমি এরকম কিসের জন্য করলা, ওই কই কি যে আমি হচ্ছি মাইন্ড গেমার, ঠিক আছে, আমার বলতেছে আমি হচ্ছি মাইন্ড গেমার, ঠিক আছে, আমি সবার সাথে মাইন্ড গেম খেলি, আমার শুরু থেকে প্ল্যান ছিল তোমাকে ইউজ করার। ও মাই গড, স্ট্রেট বলছে কথা? হ্যাঁ স্ট্রেট বলছে।
ফুড। কিন্তু মানে আমি শুরুতে ওর কাছে যাইতে চাইনি, নিজে আমার লাইফে আসলো, নিজে ভালোবাসা শিখালো। আমি ওর নিয়ে প্রথমে সিরিয়াসও ছিলাম না, মানে প্রচুর কেয়ারিং দেখাইতো সবকিছু মিলায়। হুম। শেষ হলো কেমনে? শেষ হলো তারপরে তো বিয়ের 4 মাস পরে আমাদের রানিং রিলেশন চলতেছে। তারপর অক্টোবর 25 তারিখে আমার বিয়ে করার ডেট দিছে, কিন্তু আমি তো জানি ও আমাকে কখনো বিয়ে করবে না। ও হয়তো বা নুসাইবার কাছে চলে যাবে, ডেটটা আসলে ও আবার ঘুরাবে, এরকম একটা প্ল্যান ছিল। যেহেতু শুরু থেকে ও আমাকে ডেট দিয়ে দিয়ে ঘুরাচ্ছে, তাই এরকম একটা প্ল্যান আমার শুরু থেকে ছিল। তারপর আমার দেখার ইচ্ছা ছিল ও অক্টোবর মাসের 25 তারিখে কি করে। হুম। পরে 24 তারিখে ও আমার সাথে আবার কথা বলে না ওরা। আমি প্রায় 150-র মতো কল দিই, হুম। 150-র মতো কল দিই, একটা কলও রিসিভ করে না। পরের দিন ও আমাকে মানে পরের দিন কল দিয়ে আমার সাথে বলে কি যে আমি একটু ব্যস্ত ছিলাম, আমার মানে পাশের বাসায় মানে উপরে একটা আপু আছে, ওর আপুর নাম হচ্ছে সাবিয়া আপু, তার বিয়ের অনুষ্ঠান, আমি একটু বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছি। কিন্তু পরে আমি আবার পরে বলতেছি তোমার আপুর বিয়ের অনুষ্ঠান নাকি তোমার বিয়ের অনুষ্ঠান, মানে আমি স্ট্রেট বলে দিছি। কই তুমি কি আমার বিশ্বাস করো না? তুমি 25 তারিখে আসো, তুমি দেখে নিও আমি কি করি। বয়সটাও আছে আমার কাছে। তো ওকে। কয় কি 25 তারিখ আসো, দেখো আমি কি করি, আমি তোমাকে বিয়ে করব। হুম। 25 তারিখে ওরে করছি, কল দিতাছি, কল ধরে না। আমি কল দিতেছি, ধরে না। পরে আমি কি অন্য নাম্বার দিয়ে কল দেওয়া ট্রাই করছি। তো আমার যারা ফ্রেন্ড আছে তাদের দিয়ে আমি কল দেওয়া শুরু করছি। আমিও প্রায় মনে করেন 130 থেকে 40টা কল দেওয়ার পরে যখন কল মানে ধরতেছে সব না, বুঝাই শুনে জ্বালাইতেছো তখন? হ্যাঁ আমি বুঝে শুনে জ্বালাইতেছি, কারণ আমি তো ওকে। জানি ওর বিয়ে। আর হুম। বিয়ের অনুষ্ঠানে আমি আইডিয়া করতেছি, আর বন্ধুরাও খারাপ। আর ওকে। বন্ধুরা সবকিছু জানার পরও, এত কিছু জানার পর ওর বন্ধুরা আমার কখনো হেল্প করে নাই। হুম। ওর বন্ধুরা বলে আমার দোষ, কিন্তু আমার কিভাবে দোষ হয়? হুম। এক হাতে তো তালি বাজে না। বন্ধুরা তোমার দোষ বলতেছে কি নিয়ে? বন্ধুরা বলতেছে বিয়ে হয়েছে, তারপর তুমি কেন ওর সাথে গেলা, ও তো এত ভালো ছেলে না। পরে আমি কি ও ভালো ছেলে না? আপনার ঘরে যখন জিজ্ঞাসা করছি তখন বলে কি মারুফ তোমাকে অনেক ভালোবাসে, হুম। ওর ফ্যামিলির সাথে তোমার কথা বলছে, কিন্তু ও কখনোই বলে নাই। এটাও আমি বলতেছি। ফ্রেন্ডসরা কি মিথ্যা বলে নাকি? সত্যি তো বলবে না, যত না না খারাপই না হোক সত্যি তো বলবে না। না। হুম। ওর বিয়ের পরের দিন আমি ওর আম্মুকে কল দিছিলাম। হুম। মানে ওর আম্মুর নাম্বার, ওর আব্বুর নাম্বার, কারোর নাম্বার আমাকে কখনো দেয়নি। তো একদিন আমি আচ্ছা। বলছি যে তোমার আম্মুর নাম্বারটা আমাকে দেখাও। তো দেখানোর কথা বলে ও যখন দেখাইছে মানে স্ক্রিন শেয়ার করে, আমি আবার স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। হুম। নেওয়ার পরে আমি কখনো কল দিই নাই, কিন্তু ও যখন বিয়ে করছে জানতে পারছি তখন আমার আম্মুরে দিয়ে কল দিয়েছি, কারণ আমার আম্মু তো জানে সবকিছুই, ততদিনে সব জানা গেছে। ওর আম্মুরে যখন কল দেই, ওর আম্মুরে যখন বলে যে এগুলা এগুলা, ও তো আমার আম্মুই কথা বলতেছে যে ও তো আমার বাসায় আসছে গেছে, সবকিছু আমার মানে সবাই জানে এগুলা এগুলা। কয় কি ও তো আমাকে কখনো ফারিয়ার বিষয়ে কিছু বলে নাই। উঠাই নাই তোমার কথা? না, আমার কথা কখনো উঠাই নাই। তার মানে তো ওইটাই সত্যি যে ও যে বলছে যে তোমাকে ইউজ করার জন্য। হ্যাঁ, ও মাই ও গড। কখনো উঠাই নাই আমার কথা। তা আমি তো পুরো অবাক। পরে বলতেছে কি, আর ও তো মেয়েকে নিজে পছন্দ করে বিয়ে করছে। আর ওর ফ্রেন্ডরা আমাকে ততদিনে বলে যেতেছে যে মারুফ তোমার জন্য ফ্যামিলির সাথে একটা যুদ্ধ করতেছে, ও তোমাকে ভালোবাসে, এগুলো এগুলা। মাই গড, কি বলবো। তারপর ওই যে অক্টোবরে যেটা প্রথম দিন, তো 24 তারিখে প্রায় 150-র মতো কল দিয়ে ধরে না। পরের দিন তারপর একটু ওর সাথে আমার কথা হয়, কথা হওয়ার পরে বলতেছে কি যে আপুর বিয়ে নিয়ে একটু ব্যস্ত আছে, আমি কাজ করতেছি। আমি তো জানি ওরই বিয়ের অনুষ্ঠান। তারপর ওরে আমি ইচ্ছা করে কল দিতে থাকি, এমনকি আলাদা আলাদা নাম্বার দিয়ে কল দিই। আমার কল রিসিভ করে না, কিন্তু আলাদা নাম্বার দিয়ে কল দেওয়ার পরে মাঝে মাঝে 1-2টা কল রিসিভ করে ফেলে। রিসিভ করার পরে আমি আবার বলি যে ওরে বলবা, কল দেওয়ার পরে বলবা যে ফারিয়া বলছে কল দিতে। হুম। ফারিয়া বলছে কল দিতে, তো কল দেয় না। পরে যখন বলতে থাকি আমি আবার মেসেজ করতেছি যে তোমার ডিসিশন আমাকে জানো, তুমি কি করতে চাইতেছো, কারণ আমি জানি ওর বিয়ে, বাট ও আমার সাথে কন্ট্যাক্ট করতেছে না। ততদিনে তো আমার চোখ খুললেই গেছে। হুম। পরে যখন বলি লাস্টে দিয়া, মানে সবাই মিলে যখন কল দেয়, পর লাস্টে দেওয়া আমাকে কি করে মেসেজ দেয় যে তুমি ডিসিশন জানতে চাও। আমি বলছি হ্যাঁ আমি ডিসিশন জানতে চাই। পরে ও কি করছে, একটা ভিডিও পাঠায় আমাকে। এই ভিডিওর ভিতরে ও জামাই হয়ে সাজ্জা আছে আর কি। মানে আমার অক্টোবরের 25 তারিখে বিয়ের ডেট দিয়া, ও ওই দিক দিয়ে ওর বউয়ের সাথে অনুষ্ঠান করে বিয়ে করে ঘরে নিয়ে আসছে। 4 মাস কাজিন হয়েছে, রানিং 4 মাস আমার সাথে রিলেশন কন্টিনিউ করতেছে। কি অদ্ভুত। এবং তুমি কিছু টেরও পাও না যে কেমনে না কি হয়ে গেল? না, সবাই মিথ্যা বলতেছে তোমার সবাই সাথে? মিথ্যা বলতেছে। মাই গুড গড। দেন? দেন ওর বন্ধুরা আমাকে বলতেছে যে তুমি কিসের জন্য ওর সাথে কন্ট্যাক্ট করছো, আমরা তো শুরু থেকে সবকিছু জানি, এগুলা এগুলা। আমি বলছি আগে তো আপনারা বলেন নাই। কয় কি
তোমার আগে বুঝানোর চেষ্টা করছো, আগে বুঝো নাই, তুমি নিজে নিজে গেছো, এটা তোমার দোষ। ওই দিনই কি শেষ কথা? ওই দিনই শেষ কথা, এরপর আর কথা হয়নি। ও এরপর আমি আবার ওর সাথে একটা মেসেজ হচ্ছিল, মেসেজে আমি ওরে জাস্ট বলছিলাম যে মানুষ যদি একটা প্রাণী পালে ওই প্রাণীর প্রতিও মায়া কাজ করে, প্রাণীর ক্ষেত্রে সেম জিনিসটা হয়। তোমার সাথে আমি 1টা বছর ছিলাম, তোমার ভালো খারাপ সবসময় পাশে ছিলাম, তোমার সত্যি। ভিতরে কোনো ইমোশন নাই, মায়া নাই, তুমি পশুর থেকেও নিকৃষ্ট একজন মানুষ, কোনো গায়ে লাগে না। ওই যে এত বাজে করে তোমার লাইফটা ঘটলো, এইটুকু বয়স তোমার, একদম 18 হইলো সবেমাত্র, 16-17 থেকে তোমার জীবনের হুম। এই কষ্টের অধ্যায়টা চলতেছে। যারা দেখতেছে তারা যদি শেখে তোমার জীবন থেকে, কি শিখবে বলো তো? আমি বলবো যে ভালোবাসা ভালো, মানে প্রেম ভালোবাসা সবার লাইফেই আসে, প্রেম ভালোবাসা ভালো, কিন্তু কাউকে অন্ধ বিশ্বাস করা ঠিক না, উচিত না। এটা হোক যতই কাছের মানুষ হোক, যতই ভালোবাসার কথা বলুক, আমি বলবো তুমি যা করছো ভালো করছো। তুমি আমার পরিবার, আমার ফ্রেন্ড সার্কেল, আমার এলাকা, আমার গ্রাম, সব জায়গায় আমার মান সম্মান নষ্ট করছো, আমার জীবনটা পুরো নষ্ট করে দিছো, আমার বাচ্চা নষ্ট করছো। তোমাকে আমি এত ভালোবাসি, ভালোবাসার পরেও তুমি আমার ভালোবাসার মূল্য দিতে পারো নাই। আমি মানে আমি বলতেছি যে আজকে না হোক, মানে 12 বছর পরে হোক, 1 যুগ পরে হোক, তোমার আমার কথা মনে পড়বেই। আর নেচার অফ রিভেঞ্জ বলে কথা আছে, প্রকৃতি ছাড় দিয়ে ছেড়ে দেয় না। তুমি একদিন না একদিন এটার জন্য আফসোস করবা যে সত্যি ভালোবাসার মূল্য দিতে পারো নাই। আজকে হয়তো হ্যাপি আছো, হ্যাপি তোমার সাথে আমিও ছিলাম, কিন্তু এখন আমি হ্যাপি নাই, এরকমই। তুমি আজকে নুসাইবার সাথে হ্যাপি আছো, কিন্তু একদিন না একদিন তোমার আফসোস করতেই হবে।